যুক্তরাষ্ট্র, চীন বা ভারত নয়, জনগণই নির্ধারণ করবে বাংলাদেশের ভবিষ্যৎ, বললেন মির্জা ফখরুল। জনগণকে নিয়ে চাঁদাবাজদের রুখে দেওয়ার হুঁশিয়ারি জামায়াতের। স্বৈরতন্ত্রের পথ বন্ধে সংবিধানের সংস্কার চায় এনসিপি। শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে গুরুত্বারোপ। জন আকাঙ্ক্ষায় জাতীয় সনদ তৈরির কাজ করছে ঐকমত্য কমিশন। প্রায় 14 ঘন্টা উৎকণ্ঠার পর সন্তানের নিথর দেহ পেলেন মা বাবা। চট্টগ্রামে খালে পড়ে নিখোঁজ শিশুর লাশ 5 কিলোমিটার দূর থেকে উদ্ধার, এলাকা জুড়ে শোক। দাবি আদায়ের রাইজ ইন রেড কর্মসূচি নিয়ে রাজপথে কারিগরি শিক্ষার্থীরা। কাল মহাসমাবেশের ডাক। যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন চান বুয়েট ছাত্রছাত্রীরা। এবং বাড়ছে ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি। 500 টাকায় 5-এর পরিবর্তে মিলবে 10 Mbps। ভবিষ্যতে শাটডাউন ঠেকাতে বন্ধ হবে সব আইনি ফাঁকফোকর। সময় সংবাদে সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। অভ্যুত্থানের মতো সবাইকে এক হয়ে দেশের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে অংশ নিয়ে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র, চীন কিংবা ভারত বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে না। এদিকে আলাদা অনুষ্ঠানে দেশের স্থিতিশীলতা ও গণতন্ত্র ধরে রাখতে দ্রুত নির্বাচনের দাবি জানান বিএনপি নেতারা। বাংলাদেশের ক্ষমতায়ন, নেতৃত্ব, ঐক্য এবং প্রবৃদ্ধির পথ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে বাংলাদেশ ইম্পাওয়ার্ড অ্যান্ড অ্যাম্বাসেডর সিরাজুল ইসলাম ফাউন্ডেশন ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, যেখানে অংশ নেন রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, অর্থনীতিবিদ ও শিক্ষক সহ নানা শ্রেণী পেশার মানুষ। যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখানে হচ্ছে একজন মানুষের যে দৃঢ়তা, বক্তব্যের শুরুতেই ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে হতাশ না হতে সবার প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। বলেন, যুক্তরাষ্ট্র, চীন কিংবা ভারত বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে না। দেশটা আমাদের, এর ভবিষ্যৎ আমাদেরকে নির্মাণ করতে হবে। ওই আমেরিকা থেকে এসে ট্রাম্পও তৈরি করে দেবে না, বা আপনার চীন থেকে শি এসেও এটা করে দেবে না, অথবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না। এই যে বিষয়গুলো, এটা আমাদের মধ্যে, আমাদের মনের মধ্যে, আমাদের অন্তরের মধ্যে গেঁথে নিতে হবে। জুলাই অভ্যুত্থানের মতো ঐক্যবদ্ধ থেকে সবাইকে দেশ গড়ার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। এত যে রক্ত ঝরলো, এত যে মায়ের বুক খালি হলো, তার পরিণতি কি হবে শেষ পর্যন্ত? দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ভালো হবে এবং খুব ভালো হবে। এদিকে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা অভিযোগ করেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে ভারত। দেশের স্থিতিশীলতা ও গণতন্ত্র ধরে রাখতে দ্রুত নির্বাচনের দাবি জানান তারা। প্রয়োজনে দাবি আদায়ে রাজপথে নামার হুঁশিয়ারিও দেন নেতারা। এই দেশে একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার উদ্যোগ নেয়, যেটা বিএনপি বারবার আপনাদের কাছে বলছে। উদ্যোগ না নিলে জনগণকে ঐক্যবদ্ধ রাখা কঠিন হবে, আর জনগণ ঐক্যবদ্ধ না থাকলে ভারতের জন্য সুবিধা হবে। আপনার বিরুদ্ধে যেতে চাই না, রাজপথে নামতে চাই না, দরকার নেই। কার বিরুদ্ধে নামবো? হাসিনা তো নাই। প্রয়োজনে নামবো, প্রয়োজন তখন হবে যখন 111-এর মতো পরিস্থিতি যদি কেউ সৃষ্টি করতে চায়। সংকট নিরসন ও অরাজকতা ঠেকাতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি জনগণকেও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। একটি সুষ্ঠু নির্বাচনের দাবিতে তারা এখন সোচ্চার। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। জনগণকে সঙ্গে নিয়ে দখলদার চাঁদাবাজদের রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, ফ্যাসিবাদের পতন হলেও স্বৈরতন্ত্রের বিদায় হয়নি। সকালে লালমনিরহাটের কালেক্টরেট মাঠে দলটির জনসভায় এ কথা বলেন তিনি। আমির অভিযোগ করেন, ফ্যাসিবাদের আমলে রাষ্ট্র বাধ্য করেছে কর্মকর্তা ও কর্মচারীদের দুর্নীতি করতে। তিস্তা মহাপরিকল্পনা কোনো ধরনের চক্রান্ত ছাড়া বাস্তবায়ন করার দাবিও জানান জামায়াতের আমির। এছাড়া দলের কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি জানান ডক্টর শফিকুর রহমান। তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন, আওয়ামী লীগের বিচার এবং ন্যায় ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ জনসভার আয়োজন করা হয়। ঘর থেকে বের হয়েছে একটি সম্মান আর নিরাপত্তা নিয়ে আবার ফ্যাসিবাদীদের পতন হয়েছে, কিন্তু ফ্যাসিবাদ এখনো বিদায় নেয় নাই। এখনো বাংলাদেশের মানুষ এক শ্রেণীর রাজনৈতিক কর্মী নামের
যারা কলঙ্ক, তাদের হাতে এখনো নির্যাতিত হচ্ছে। তারা ভয়াবহ চাঁদাবাজের তাণ্ডবে তারা অতিষ্ঠ। ইতিমধ্যে জনগণ প্রতিরোধ করতে শুরু করেছে। জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আমরা এই সংগ্রামী জনগণকে অভিনন্দন জানাই এবং আশ্বস্ত করি, চাঁদাবাজ দখলদারদের বিরুদ্ধে আমরা একসাথে এগিয়ে যাব ইনশাআল্লাহ। স্বৈরতন্ত্রের পথ বন্ধে বিদ্যমান সংবিধানের সংস্কার চায় জাতীয় নাগরিক পার্টি। নেতারা বলছেন, এক দলকে সরিয়ে আরেক দলকে বসানোর জন্য গণ অভ্যুত্থান হয়নি। গণহত্যার বিচার ও দৃশ্যমান সংস্কারের আহ্বান তাদের। এদিকে জন আকাঙ্ক্ষায় জাতীয় সনদ তৈরির কাজ চলছে বলে জানিয়েছে ঐকমত্য কমিশন। সংস্কার ও নির্বাচন নিয়ে বিভিন্ন পক্ষের মতপার্থক্যের মধ্যেই একের পর এক রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন। বিএনপি জামাত সহ বিভিন্ন দলের পর শনিবার সকাল 10:30টায় জাতীয় ঐকমত্য কমিটির সঙ্গে বৈঠকে বসেন জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা। দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে 8 সদস্যের প্রতিনিধি দলে ছিলেন সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি সহ অন্যান্যরা। বৈঠকের সূচনা বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, বিদ্যমান ব্যবস্থায় যিনি রাষ্ট্রের ক্ষমতায় আসবেন তার স্বৈরাচারী হয়ে ওঠার সুযোগ রয়েছে। তাই প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য, সংবিধান ও নির্বাচন ব্যবস্থা সংস্কারের গুরুত্ব দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টি। আমাদের সংবিধানে এক ব্যক্তি কেন্দ্রিক একটি কাঠামোর বীজ বপন ছিল। সেক্ষেত্রে আমরা সংবিধান, প্রধানমন্ত্রীর ক্ষমতা, বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা ইত্যাদি বিষয়কে আমরা জাতীয় নাগরিক পার্টি বিশেষ গুরুত্ব দিচ্ছি। জুলাই অভ্যুত্থানে নাগরিক পার্টির সদস্যদের অগ্রণী ভূমিকার প্রশংসা করেন ঐকমত কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। গণতান্ত্রিক প্রক্রিয়াকে স্থায়ী করতে জন আকাঙ্ক্ষায় জাতীয় সনদ তৈরির লক্ষ্যে ঐকমত্য কমিশন কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। সেই কাজে আপনাদের সাথে আমি গতবোধ করি। বৈঠকের মধ্যবিরতিতে গণমাধ্যমে কথা বলেন এনসিপির সদস্য সচিব ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। জানান, নির্বাচন বিলম্বিত করার পক্ষে নন তারা, তবে গণহত্যার বিচার ও দৃশ্যমান সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে। সেই সঙ্গে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় গুরুত্ব দেন এনসিপি নেতারা। আমরা ক্ষমতার ভারসাম্যের কথা বলছি এবং বাংলাদেশের যে বর্তমান সংবিধান আছে সেই সংবিধানের মৌলিক সংস্কারের কথা আমরা বলছি। সেই প্রেক্ষাপটে কিভাবে নতুন করে একটি সংবিধান পুনর্লেখন করা যায়, রিরাইট করা যায়, গণপরিষদ নির্বাচনের যে বাস্তবতা সেই ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলছি। প্রথম যে বিষয়টা নিয়ে আমরা কথা বলেছি সেটি হচ্ছে যে প্রোটেকশন অফ সিটিজেন। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে আমাদের পিসফুল ট্রানজিশন অফ পাওয়ার। তৃতীয়ত যে বিষয়টি সেটি হচ্ছে যে আমাদের সংসদের একই সাথে স্থিতিশীলতা, সংসদ সদস্যদের স্বাধীনতা এবং আমাদের সংসদকে কার্যকর আরো বেশিভাবে কিভাবে করা যায়, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে এখনো পর্যন্ত আলোচনা হচ্ছে। বৈঠকে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, জাতীয় সাংবিধানিক কাউন্সিল, গণপরিষদ নির্বাচন, বিচার বিভাগের আর্থিক স্বাধীনতা সহ নানা বিষয় তুলে ধরেন এনসিপি নেতারা। সেই সব বিষয় নিয়ে আমরা হচ্ছে একদম ডিটেইল আমরা শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকার এক এক সময় এক এক কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে এমন অভিযোগ করে এলডিপির প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ বলেছেন, যথাসময়ে ভোটের তারিখ না দিলে জনরোষে সরকারের বিদায় সুখকর নাও হতে পারে। সব বড় দলের ঐকমত্য না হলে সব সংস্কার ডাস্টবিনে যাবে বলেও মন্তব্য করেন তিনি। দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গণযোগদান অনুষ্ঠানে কথা বলেন অলি আহমেদ। তিনি বলেন, বর্তমান সরকারের অনেক উপদেষ্টার কথার সাথে কাজের মিল নেই। দেশের মাটিতে আর ফ্যাসিবাদের ঠাঁই হবে না জানিয়ে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। এর আগে এলডিপিতে যোগ দেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ডক্টর চৌধুরী সোহরাওয়ার্দী সহ আরও অনেকে। তাদের কাজ এবং কর্মের মধ্যে কোনো মিল নাই। এক এক সময় এক এক ধরনের মন্তব্য দিয়ে, বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। সুতরাং আপনি যতই সংস্কার করেন না কেন, বড় বড় রাজনৈতিক দলগুলি যদি ঐক্যমত না হয়, এই সংস্কারগুলি ডাস্টবিনে যাবে। যথাসময়ে জাতীয় সংসদের নির্বাচনের তারিখ ঘোষণা করুন, অন্যথায় জনগণের রোষানলে পড়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের শেষ বিদায়
হয়তো সুখকর নাও হতে পারে। আওয়ামী লীগের ঝটিকা মিছিল ঠেকাতে পুলিশকে কঠোর হওয়ার নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এতে বাহিনীর কোনো সদস্যের নিষ্ক্রিয়তার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সকালে বিমানবন্দর থানা পরিদর্শন শেষে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পূর্ব ঘোষণা অনুযায়ী ঢাকার 3 থানার পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। শনিবার বেলা 11টার দিকে প্রথমে বিমানবন্দর থানা পরিদর্শনে আসেন তিনি। এ সময় থানার বিভিন্ন কক্ষ এবং ক্যান্টিন ঘুরে ঘুরে দেখেন, খোঁজখবর নেন খাবারের মানের, কথা বলেন দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের সঙ্গেও। পরে গণমাধ্যমে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, জানান আওয়ামী লীগের ঝটিকা মিছিল রোধে পুলিশের কোনো নিষ্ক্রিয়তা পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মিছিল হয়েছে, এটা তো আর কোনো, এটার ভিতরে তো কারো কোনো সন্দেহ নাই। মিছিলটা যেন ভবিষ্যতে না হতে পারে এই জন্য পুলিশদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এবং যদি তারা এটাকে ভালোভাবে কন্ট্রোল না করতে পারে তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সদস্যদের বদলি হওয়ার পরও অনেকেই নতুন কর্মস্থলে যোগ না দিয়ে আগের জায়গায় থেকে যাচ্ছেন। এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে নেওয়া হবে ব্যবস্থা। পোস্টিং হওয়ার পরেও যদি যে যায় নাই তাদের ক্ষেত্রে আমরা অবশ্যই অ্যাকশন নিব। আমরা এবার যে চিন্তা ভাবনা করতেছি, যারা ধরেন যে একেবারে নর্মাল পুলিশ সদস্য তাদের একই ডিভিশনে রাখা যায় কিনা। বিভিন্ন থানা পরিদর্শনে গিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে আরও উন্নত সে ব্যাপারে দিক নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। ডিসেম্বরে জাতীয় নির্বাচনের বিষয়ে বিএনপির সঙ্গে একমত 12 দলীয় জোট। গুলশানে জোটের নেতাদের সঙ্গে বৈঠকের পর কথা বলেছেন বিএনপির লিয়াজু কমিটির প্রধান নজরুল ইসলাম খান। এ সময় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে ডিসেম্বরে ভোট দেওয়ার দাবি জানান 12 দলীয় জোটের প্রধান মোস্তফা জামান হায়দার। দুপুরের পর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকে বসেন জোটের নেতারা। নজরুল ইসলাম খান বলেন, অন্তর্বর্তী সরকার জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে, তাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে না। ডিসেম্বরে নির্বাচন হবে, ধরে নিয়ে একটা রোড ম্যাপ ঘোষণা করা উচিত, কারণ এটার জন্য যা যা প্রস্তুতি দরকার সেটা ইতিমধ্যে সম্পন্ন হয়ে যাবে বলে আমরা মনে করি। ফ্যাসিবাদী যে রাজনৈতিক দলটির নেতৃত্বে যে সরকার ছিল, সেই সরকারে যারা সহযোগী ছিলেন, মানবতা বিরোধী অপরাধ করেছে যারা, তাদের দ্রুত বিচার করা উচিত আমরা বলেছি। অবিলম্বে সরকার নির্বাচনের একটা সুনির্দিষ্ট সময়সীমা, যেটাকে রোডম্যাপ বলে, এটা ঘোষণা করে ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচন যাতে অনুষ্ঠিত হতে পারে, এবং তার সমস্ত কিছু সম্ভাবনা এবং পজিটিভ এলিমেন্টস, উপাদানগুলি ঠিকই আছে, এটাকে এই সদিচ্ছা পুনর্ব্যক্ত করে নির্বাচন অনুষ্ঠিত করুক, এটাই আমাদের দাবি। পট পরিবর্তনের পর বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছে ইসলামাবাদ। তবে এতে ভারতের চিন্তিত হওয়ার কারণ নেই বলে মনে করছেন বিশ্লেষকরা। জাতীয় স্বার্থে ভারসাম্য রক্ষা করে পররাষ্ট্রনীতি গ্রহণের পরামর্শ তাদের। অন্যদিকে শুল্ক যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রক্ষায় বাংলাদেশের ধীরে চলার নীতিকে ইতিবাচক হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। জুম্মান সাদিক জ্যাভলিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। 5 আগস্টের পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে বেশ আগ্রহী ভূমিকায় পাকিস্তান। বুধবার 15 বছর পর দ্বিপাক্ষিক বৈঠকে বসে দুই দেশের পররাষ্ট্র সচিব। কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি বাণিজ্যিক, শিক্ষা, কৃষি ও সাংস্কৃতিক যোগাযোগে মনোযোগ প্রতিবেশীদের। তবে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা কি ভারতের সঙ্গে চলমান টানাপোড়েনে প্রভাব ফেলবে? বিশেষজ্ঞদের পরামর্শ, দুই প্রতিবেশীর মধ্যে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেই নিজেদের স্বার্থ রক্ষা করতে হবে। আমি মনে করি বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক স্বাভাবিক হলে তাতে ভারতের খুব চিন্তিত হওয়ার কোনো কারণ তো দেখছি না, কারণ আমরা আমাদের জাতীয় স্বার্থের আলোকেই আমরা সম্পর্ক পরিচালনা করতে হবে, এবং সেখানে ভারতের সাথেও যেহেতু নিকট প্রতিবেশী, তার সাথেও আমার সে বিবেচনা রেখেই আবার কাজটা করতে হবে। হয় ভারতের সাথে নয় পাকিস্তানের সাথে তাদের সম্পর্কটা একটু বেশি গভীর হয়। তা এখন যদি দুই দেশের সাথেই অন্তর্বর্তীকালীন সরকার একটা সম্পর্ক তৈরি রাখতে পারে, সেটা কিন্তু ভবিষ্যতে আমাদের ফরেন পলিসির দিক থেকে একটা দিক নির্দেশনা দেবে। গত সপ্তাহের শেষ ভাগে 3 দিনের সফরে ঢাকায় আসেন দুই মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী। সচিব পর্যায়ের বৈঠকের পাশাপাশি উচ্চ প্রতিনিধি, পররাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন এই মার্কিন প্রতিনিধি দল।
শুল্ক নীতি ইস্যুতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া না জানালেও 90 দিনের সময় চেয়ে ওয়াশিংটনে চিঠি পাঠিয়েছিল ঢাকা। সদ্য সমাপ্ত সফরেও একাধিকবার ট্যারিফ ও বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশের উদ্যোগের বিষয়ে জানানো হয় মার্কিন প্রতিনিধিদের। ধীরে চলার এই নীতিকে ইতিবাচকভাবে দেখছেন বিশেষজ্ঞরা। ভালো কৌশল বাংলাদেশ অবলম্বন করছে যে সরাসরি মানে একেবারে মার্কিন যুক্তরাষ্ট্র যা বলছে সেই অনুযায়ী সরাসরি সাথে সাথেই পদক্ষেপ নেওয়ার জায়গা থেকে একটু সময় নিয়েছে। আমাদের মধ্যে একটা আত্মসচেতনতা বোধ তৈরি হয়েছে, আত্মসম্মান বোধ তৈরি হয়েছে, এবং সেই প্রেক্ষাপট থেকেই আমরা চেষ্টা করছি যে সকলের সাথে সম্পর্কগুলোকে পুনর্বিন্যাস করার জন্য। এছাড়াও মিয়ানমার সহ দক্ষিণ এশিয়ার সব দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বাংলাদেশের অগ্রণী ভূমিকা ভবিষ্যতে ইতিবাচক ফল দেবে বলেও মনে করেন বিশেষজ্ঞরা। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। 6 দফা দাবি আদায়ে এবার রাইজ ইন রেড কর্মসূচি নিয়ে রাজপথে পলিটেকনিক শিক্ষার্থীরা। বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ করেছেন তারা। দাবি আদায়ে অনড় থাকার ঘোষণা দিয়ে কাল সারা দেশে জেলা ও বিভাগীয় শহরে মহাসমাবেশের ডাক দিয়েছেন বিক্ষোভকারীরা। দাবি আদায়ে বেশ কয়েকদিন ধরেই রাজপথে পলিটেকনিক শিক্ষার্থীরা। শনিবার রাইজ ইন রেড কর্মসূচি পালনে রাজপথে নামেন তারা। ব্যানার, প্লেকার্ড ও ফেস্টুন হাতে তুলে ধরেন নিজেদের দাবি দেওয়া। কারিগরি শিক্ষার মর্যাদা, চাকরির নিশ্চয়তা ও সমমর্যাদার দাবিতে চলছে এই কর্মসূচি। সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে জড়ো হন গাজীপুরের সরকারি বেসরকারি পলিটেকনিকের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। মিছিল শেষে গাজীপুরের শিববাড়ি মোড়ে আয়োজন করা হয় সমাবেশের। বক্তারা বলেন, গত সেপ্টেম্বর থেকে দাবি আদায়ে আন্দোলন করছেন সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা, কিন্তু মিলছে না দাবি পূরণের আশ্বাস। বিভিন্ন রূপ ধারণ করে বসে আছে, তার মধ্যে একটি ভয়ঙ্কর রূপ হলো যারা কিনা এসএসসি পাস করে ডিপ্লোমাদের ক্লাস নিতে এসেছে। যতক্ষণ পর্যন্ত না আমাদের এই দাবি দাওয়াগুলো তারা মেনে নিবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকব। রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের প্রতি হয়েছে একই কর্মসূচি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। পাশাপাশি কুমিল্লায় শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদও জানান তারা। পরে পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটক অনির্দিষ্টকালের জন্য লাল কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। কোনো সুরাহা না পাওয়া পর্যন্ত আমরা রাজপথে অবস্থান করব। যৌক্তিক দাবি আমরা যেন আদায় হয় আমাদের, সেই ক্ষেত্রে আমাদের দাবি যদি না আদায় হয় সেক্ষেত্রে আমরা পরবর্তী পদক্ষেপ কঠোরভাবে নিতে বাধ্য হব। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটক লাল কাপড় দিয়ে ঢেকে দেন শিক্ষার্থীরা। জনদুর্ভোগের কথা ভেবে ক্যাম্পাসে কর্মসূচি পালিত হচ্ছে বলে জানান তারা। আমাদের যৌক্তিক দাবিগুলো তাড়াতাড়ি মেনে নেওয়া হোক, এর পরবর্তীতে আমরা ক্লাসে ফিরে যেতে চাই। পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মাথায় লাল কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করেছেন। মিছিলটি ইনস্টিটিউটের সামনে থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় হয়ে শহীদ হৃদয় তরুয়া চত্বরে গিয়ে শেষ হয়। কর্মসূচি ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। মেধা ও যোগ্যতার ভিত্তিতে কর্মক্ষেত্রে বিএসসি প্রকৌশলীদের মূল্যায়নের দাবিতে মানববন্ধন করেছেন বুয়েট শিক্ষার্থীরা। দুপুরে বুয়েটে শহীদ মিনারের সামনে এ মানববন্ধনে 3 দফা দাবি তুলে ধরেন তারা। দাবিগুলো হলো ইঞ্জিনিয়ারিং নবম গ্রেডের সহকারী প্রকৌশলী পদে প্রবেশের জন্য সবাইকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং বিএসসির ডিগ্রিধারী হতে হবে। কোটার মাধ্যমে কোনো পদোন্নতি দেওয়া যাবে না। 10ম গ্রেডের উপসহকারী প্রকৌশলী সমমান পদ সবার জন্য উন্মুক্ত করতে হবে। নতুন বাংলাদেশে কোনো বৈষম্য সৃষ্টিকারী কোটার অস্তিত্ব থাকতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। এই প্রত্যয়কে সামনে এসএই পদে ডিপ্লোমাদের দাবি অনুযায়ী শুধুমাত্র ডিপ্লোমারাই এখানে আবেদন করতে পারবে, কিন্তু ডিপ্লোমাদের চেয়ে অধিক যোগ্যতা সম্পন্ন বিএসসি ইঞ্জিনিয়াররা 10ম গ্রেডের এসএই পদে আবেদন করতে পারবে না। এটি নিছক হাস্যকর এবং অযৌক্তিক একটি দাবি। দীর্ঘদিন ডিপ্লোমাদের শতভাগ কোটা এবং তাদের প্রমোশন সিন্ডিকেটের কারণে নিজেদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। এখন থেকে কোনো বৈষম্য সহ্য করা হবে না। 3 নং দাবিটা ইঞ্জিনিয়ারদের সাথে বৈষম্যমূলক মনে করে আমরা তার বিরুদ্ধে বিবৃতি দিয়েছি। তবে আমাদের আন্দোলন এবং তাদের আন্দোলন সম্পূর্ণ পৃথক। সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকের পর কথা বলছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সরাসরি যাচ্ছি সেখানে। প্রধানমন্ত্রী উভয়ের ক্ষেত্রেই যিনি একবার প্রধানমন্ত্রী হয়েছেন তিনি রাষ্ট্রপতি হতে পারবেন না পরবর্তীতে। আমরা প্রধানমন্ত্রী শাসিত সরকার নয়, বরং মন্ত্রী পরিষদ শাসিত
যে সরকার, সেটার প্রস্তাবনা দিয়েছি। এবং এছাড়া যেই এনসিসির ধারণা দেওয়া হয়েছিল ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে, যে সাংবিধানিক কাউন্সিল, জাতীয় সাংবিধানিক কাউন্সিল, আমরা সেই জাতীয় সাংবিধানিক কাউন্সিলের ফরমেশন নিয়ে আলোচনা করা হয়েছে। সেখানে কিছু মতামত এসেছে। সাংবিধানিক কাউন্সিল সাংবিধানিক যে গুরুত্বপূর্ণ পদ, সেই পদ নিয়োগগুলো দিবেন। এবং আইনসভার ক্ষেত্রে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভাকে সমর্থন করেছি এবং উচ্চকক্ষ হতে হবে ভোটের আনুপাতিক, আসনের আনুপাতিক নয়। এবং নির্বাচনের আগেই উচ্চকক্ষের প্রার্থীর ঘোষণা দিতে হবে রাজনৈতিক দলগুলোকে। আমরা 100 আসনে নারী প্রার্থী প্রত্যক্ষ ভোটে প্রতিযোগিতা করে সংসদে যাবে, এ প্রস্তাবকে নীতিগতভাবে সমর্থন করেছি। কিন্তু এটার পদ্ধতি কি হবে, সেটার কয়েকটা প্রস্তাবনা এসেছে, সেটা এখনো আমরা চূড়ান্ত হয়নি, চলমান আছে সে আলোচনা। রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে ইলেকটোরাল কলেজের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন, সেটার একটা ধারণা দেওয়া হয়েছে। নিম্নকক্ষ, উচ্চকক্ষ, জেলা সমন্বয় কাউন্সিল, স্থানীয় জনপ্রতিনিধি, এদের মাধ্যমে একটা ইলেকটোরাল কলেজ করে সেখান থেকে রাষ্ট্রপতি নির্বাচন। সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোট করা লাগবে। উচ্চকক্ষ নিম্নকক্ষের 2/3 মাধ্যমে হওয়ার পরেও আমাদের গণভোটে যেতে হবে সংবিধান সংশোধনের জন্য। আমরা বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাব মুক্ত করা নিয়ে আলোচনা করেছি, সেক্ষেত্রে কয়েকটি প্রস্তাবনা এসেছে। আলাদা সচিবালয় করা, বিচার বিভাগের জন্য আর্থিক স্বাধীনতা দেওয়া এবং বিভাগীয় বেঞ্চ তৈরি করা, জ্যেষ্ঠতার ভিত্তিতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে প্রধান বিচারপতি নিয়োগ করা এবং সেক্ষেত্রে উচ্চকক্ষের মতামত নেওয়া যায় কিনা সে বিষয়ে আমরা আলোচনা করেছি। সংবিধানের মূলনীতি বিষয়ে আমরা আলোচনা করেছি যে আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে সংবিধানে দলীয় মূলনীতির মাধ্যমে আসলে নিজেদের দলীয় রাজনৈতিক অবস্থানকে চাপিয়ে দেওয়া হয়েছে। ফলে আসলে আমরা সংবিধানে মূলনীতির প্রয়োজন আছে কিনা সেই প্রশ্ন রেখেছি, যে এই মূলনীতির কাঠামোর বাইরে আমরা অন্য কোনো কাঠামো ভাবতে পারি কিনা। এবং আমাদের সংবিধানে যে গণপ্রজাতন্ত্রী এবং গণতান্ত্রিক রাষ্ট্রের কথা বলা থাকে, মৌলিক অধিকারগুলোর কথাও বলা থাকে, সেক্ষেত্রে আলাদা করে মূলনীতির প্রয়োজন আছে কিনা। তবে আমরা মূলনীতির ক্ষেত্রে বলেছি যে আমাদের যে 72-এর মূলনীতি, এছাড়া পরবর্তী সময়ে বিভিন্ন সংশোধনীর মাধ্যমে যে দলীয় মূলনীতিগুলো প্রবেশ করানো হয়েছে, সেই মূলনীতিগুলো বাতিল করতে হবে, সেই মূলনীতিগুলো আসতে পারবে না। সংবিধানে প্রত্যেক জাতিসত্তার স্বীকৃতি এবং প্রত্যেক জাতি, ধর্মীয় জনগোষ্ঠী এবং এছাড়া বিভিন্ন নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর যেই স্বীকৃতি এবং অন্তর্ভুক্তি, সেটার নিশ্চিত করতে হবে সংবিধানে। ইন্টারনেট প্রাপ্তির, নিরবিচ্ছিন্নভাবে ইন্টারনেট প্রাপ্তির অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিতে হবে। মৌলিক অধিকার আদালত দ্বারা বলবৎযোগ্য করতে হবে। তবে এক্ষেত্রে অর্থনৈতিক অধিকারগুলো ধারাবাহিকভাবে নিশ্চিত করা হবে। আর এছাড়াও এর আগেও আমরা বলেছি যে প্রার্থী ন্যূনতম বয়সের ক্ষেত্রে আমরা 23 বছর বলেছি, ভোটারের বয়স 16 বছর। ডেপুটি স্পিকার আমরা একজন প্রস্তাব করেছি এবং সেটা বিরোধী দল থেকে হবে। এবং এছাড়া আমাদের যেই অনেক বিতর্কিত বিষয় বা সমালোচনা, যে 70-এর অনুচ্ছেদ, সংসদ সদস্যের স্বাধীনতা এবং সংসদ বা সরকারি স্থিতিশীলতা সাপেক্ষে আমরা 70-এর অনুচ্ছেদের সংস্কারের কথা বলেছি। সেক্ষেত্রে অর্থ বিলের কথা বলা হয়েছে এবং স্বাধীন কমিশনের মাধ্যমে নতুন করে সীমানা পুনর্নির্ধারণের প্রস্তাব আমরা দিয়েছি। সংসদীয় যে সীমানা রয়েছে সেটা আমরা বলেছি যে একটা স্বাধীন কমিশন করে এটা নতুন করে, আগের কোনো সীমানায় আমরা যেতে চাই না, বরং নতুন করে এটা নির্ধারণ করতে হবে একটা স্বাধীন কমিশনের মাধ্যমে, নির্বাচন কমিশনের মাধ্যমে এটা করা হবে না। সরাসরি যুক্ত ছিলাম জাতীয় সংসদ ভবনে। প্রায় 14 ঘন্টার রুদ্ধশ্বাস অপেক্ষার পর মিলল নিথর দেহ। চট্টগ্রামে খালে পড়ে নিখোঁজ 6 মাসের শিশুর লাশ 5 কিলোমিটার দূর থেকে উদ্ধার করা হয়েছে। পরিবারে চলছে মাতম, এলাকা জুড়ে শোকের ছায়া। খবর পেয়ে বাড়িতে ছুটে যান সিটি মেয়র, সমবেদনা জানান পরিবারের সদস্যদের। নূরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। অবসান হলো উদ্বেগ উৎকণ্ঠার। পাওয়া গেছে শিশু সেহেরিসকে।
তবে জীবিত নয়, মিলেছে নিতর দেহ। বুকের ধনকে হারিয়ে কান্নায় বারবার মুচড়াচ্ছেন বাবা মা। শনিবার সকালে নিখোঁজের স্থান থেকে প্রায় 5 কিলোমিটার দূরে বাড়ির কাছেই নগরীর চাকতায় খালে চেহরিশের মরদেহ পান স্থানীয়রা। কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। আমার মেয়েকে খুঁজতেছি, ওখানে গিয়ে দাঁড়াছিলাম, দাঁড়ানোর পরে পিছনে যখন তাকাচ্ছি দেখি যে ওখানে বাচ্চার একটা লাশ। বাচ্চাটা পাওয়া গেছে এখানে যে চাকতাই বাজার, এখানে চামড়া গুদামের পাশে খাল, এখানে পাওয়া গেছে। অরক্ষিত ছিল, যার কারণে রিক্সা হলো রাস্তা এবং খাল তফাৎ করতে পারে নাই, খালে পড়ে গেছে। পানি আর রাস্তা যখন সমান হয়ে গেছে তাহলে তো দুর্ঘটনা যে কোনো মুহূর্তে হবে। খবর পেয়ে শিশুর বাড়িতে ছুটে যান সিটি মেয়র, জানান সমবেদনা। বলেন এমন দুর্ঘটনা এড়াতে নেওয়া হচ্ছে নানা পরিকল্পনা। এই 1.5 থেকে 2 মাসের মধ্যে সমস্ত স্ল্যাব ম্যানহোলের ঢাকনি করে দিতে হবে এবং এলাকাবাসীকে আমি বলতে চাই, স্ল্যাবের ঢাকনা খুলে বিক্রি করে দিচ্ছে, ম্যানহোলের ঢাকনা খুলে বিক্রি করে দিচ্ছে, সতর্কতামূলক ব্যবস্থা তাদেরকেও নিতে হবে। শুক্রবার রিকশায় করে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে শিশুটি সহ নগরী হিজড়াখালে পড়ে যান মা ও দাদি। এরপর থেকেই উদ্ধার অভিযানে নামে সিটি কর্পোরেশন ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শনিবার ভোর থেকে যোগ দেন নৌবাহিনীর ডুবুরি দলের সদস্যরাও। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। নরসিংদীতে নিজ ঘর থেকে গলায় ওড়না পেঁচানো গৃহবধূর মরদেহ উদ্ধারের একদিন পর আলাদা স্থান থেকে স্বামীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার পর মাদকাসক্ত স্বামী আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। নরসিংদীতে স্ত্রীর লাশ উদ্ধারের একদিন পরে মিলল স্বামীর ঝুলন্ত মরদেহ। স্থানীয়রা জানান, শুক্রবার রাত 8:30টার দিকে সদর উপজেলার বালুশাহীর গ্রামে ঘরের দরজা ভেঙে বিছানায় গৃহবধূ মানসুরার মরদেহ দেখতে পান বাড়ির লোকজন। খবর পেয়ে গলায় ওড়না পেঁচানো অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য পাঠানো হয় নরসিংদী সদর হাসপাতালে। এ ঘটনার পর থেকেই পলাতক ছিলেন স্বামী রাজু মিয়া। পরে শনিবার সকালে সদর থানার বাবুরহাট এলাকার একটি 3তলা ভবনের কার্নিশে দড়িতে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। দুপুরে ফায়ার সার্ভিসের সহায়তায় লাশ উদ্ধার করা হয়। মরদেহটি রাজু মিয়ার বলে শনাক্ত করেন স্বজনরা। 10টার পরে এখানে কি জানি দেখা যায়, বাড়িও দেখি লাশ। গলার মধ্যে ওড়না ছিল কিন্তু নিচুই ছিল, কিন্তু ফাঁস লাগানো ছিল না। পুলিশ বলছে রাজু মিয়া মাদকাসক্ত হওয়ায় দীর্ঘদিন ধরে সংসারে কলহ চলছিল। এর জেরে স্ত্রীকে হত্যার পর রাজু আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইন শৃঙ্খলা বাহিনী। ঝগড়ার এক পর্যায়ে হয়তো তার স্ত্রীকে মেরে ফেলে তারপর সে ঘর থেকে বের হয়ে যায়। পরে আজকে হয়তো সে সুইসাইড করেছে। তো বাকিটা আমরা পোস্টমর্টেম রিপোর্ট প্রাপ্তির সাপেক্ষে সার্বিকভাবে বলতে পারবো। নিহত রাজু মিয়া ও মানসুরা বেগম দম্পতির 3 সন্তান রয়েছে। সময় সংবাদ, নরসিংদী। দালালের খপ্পরে পড়ে রুশ বাহিনীর হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নিয়ে নিহত ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের যুবক মোহাম্মদ আকরাম হোসেনের বাড়িতে চলছে শোকের মাতম। পরিবারের দাবি, উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে দালাল তাকে রুশ সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করেছে। সন্তানের মরদেহ দেশের মাটিতে ফিরিয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। হৃদয় পালের ক্যামেরায় উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। বিদেশে কাজের সন্ধানে গিয়ে দালালের খপ্পরে পড়ে রুশ বাহিনীর হয়ে ইউক্রেন যুদ্ধে যোগদান। প্রাণ হারালেন সন্তান, শোকে মাতম পরিবারে। 9 মাস আগে নরসিংদীর পলাশের সুলেমান ট্রাভেল এজেন্সির মাধ্যমে পোল্যান্ড যাওয়ার জন্য 9 লাখ টাকা জমা দেন ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জের হোসেনপুর গ্রামের মোহাম্মদ আকরাম হোসেন সহ কয়েকজন বাংলাদেশি যুবক। পরে তাদেরকে পোল্যান্ডের বদলে উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে রাশিয়ায় পাঠানো হয়। সেখানে যাওয়ার পর একটি চায়না কোম্পানিতে অস্থায়ীভাবে ওয়েল্ডার হিসেবে কয়েক মাস কাজ করেন। পরে গত 2.5 মাস আগে সেখানকার দালালের মাধ্যমে রুশ বাহিনীর কাছে বিক্রি করা হয় আকরাম সহ বাংলাদেশি যুবকদের। আমার আকরাম হোসেন 9 লাখ টাকা দিয়া বাড়াইছি। আমার ছোট ছোট পোলা বানাছে কেমনে আমি চুলুম গা। পরে রুশ বাহিনী আকরাম সহ ওই যুবকদের প্রশিক্ষণ দিয়ে গোলাবারুদ দিয়ে পাঠায় ইউক্রেন বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে। পরে 14 এপ্রিল ইউক্রেন বাহিনী হামলায় প্রাণ হারান আকরাম। সন্তানের মৃতদেহ দেশের মাটিতে ফিরিয়ে আনতে সরকারের কাছে দাবি জানান পরিবারের সদস্যরা। বলছে পরে কোনো টাকা ফেরত দেন যেত না, আমরা ভালো ওয়ার্ল্ডিং কাজে ফাড়াইতেছি, রাশিয়া ভালো বেতন পাইব। আমার ভাই ফুতের অনেক মারধর করছে, তারপরে খাওয়ান দিছে না। আমার নাতি লাশটা চাই, আমার ক্ষতিপূরণ চাই। স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, বৈধ কাগজপত্র থাকলে পরিবারটিকে সব ধরনের সহযোগিতা করা হবে। আর কাগজপত্র সঠিক থাকলে আমি এবং আমার প্রশাসন সহ সহযোগিতা করব। আমাদের উপজেলা প্রশাসন থেকে যদি ওই পরিবারের লাশ ফিরিয়ে আনার ক্ষেত্রে কোনো সহযোগিতা প্রয়োজন হয়,
আমরা আন্তরিকভাবে সেই সহযোগিতা প্রদান করব। পরিবারে 3 ভাই ও 2 বোনের মধ্যে আকরাম ছিল সবার বড়। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। প্রতি বছরই কমছে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যা। গত 4 বছরের ব্যবধানে পরীক্ষার্থী কমেছে 3 লাখেরও বেশি। চলতি বছরই পরীক্ষায় অংশ নেয়নি 1 লাখের মতো। এমনকি রেজিস্ট্রেশন ও ফর্ম পূরণ করেও অনেকে বসছে না পরীক্ষার হলে। বাল্যবিবাহ ও শিশুশ্রমের কারণে পরীক্ষার্থীর সংখ্যা নিম্নগামী জানিয়ে শিক্ষার ব্যয় কমানোর পরামর্শ বিশেষজ্ঞদের। শাকির আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা দেশের শিক্ষা ব্যবস্থার প্রথম ধাপের এই পাবলিক পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যার মাধ্যমে দেশের শিক্ষা তথ্য ও পরিসংখ্যানের বিভিন্ন চিত্র ফুটে ওঠে। তবে গেল কয়েক বছর ধরেই ক্রমাগতভাবে এসএসসি পরীক্ষার্থী কমছে। শুধু তাই নয়, পরীক্ষার প্রাথমিক ধাপ রেজিস্ট্রেশন আর চূড়ান্ত ধাপ ফর্ম পূরণ করেও অনেকেই দিচ্ছে না পরীক্ষা। পরিসংখ্যানে দেখা যায় 2021 সালের এসএসসি পরীক্ষার্থী ছিল 22,40,000। 4 বছরের ব্যবধানে চলতি বছর 3 লাখেরও বেশি পরীক্ষার্থী কমে তা 19,28,000-এ নেমেছে। আর শুধু গত বছরের তুলনায় পরীক্ষার্থী কমেছে প্রায় 1 লাখ। এছাড়া এবারের পরীক্ষার প্রথম দিনেই প্রায় 27,000 আর দ্বিতীয় দিনে 29,000 পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি বলছেন, নিয়মিত পরীক্ষার্থীদের সঙ্গে বিগত বছরের অকৃতকার্য শিক্ষার্থীদের সংখ্যা মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা নির্ধারণ করা হয়। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে শতভাগ পাস দেখানোর যে রীতি ছিল, এর ফলে অনিয়মিত পরীক্ষার্থী কমে মোট পরীক্ষার্থী হ্রাস পেয়েছে। সাম্প্রতিক কয়েক বছরে পাসের হার অত্যন্ত বেশি হয়েছে। হলো যে দুটো ক্যাটাগরি, অনিয়মিত এবং ইমপ্রুভমেন্ট, এই সংখ্যাটা অনেক কমে গেছে। তবে বোর্ডের এই বক্তব্যকেই পরীক্ষার্থী কমে যাওয়ার কারণ হিসাবে দেখছেন না শিক্ষা বিশেষজ্ঞরা। ছেলেদের কাজে যোগদান আর মেয়েদের বাল্য বিয়েকে কারণ হিসাবে চিহ্নিত করেছেন এই বিশ্লেষক। রুরাল লেভেলে ইকোনমিক হার্ডশিপ বেড়ে গেছে, ফলে পরিবারগুলো তাদের পরীক্ষা দেওয়ার চাইতে শিক্ষার্থীকে কোনো কাজে যুক্ত করতে চাচ্ছে না। বিয়ে দেওয়ার পরে যেটি হচ্ছে যে একটি অংশ শ্বশুরবাড়ি বলছে যে বিয়ে স্কুলে যাওয়ারই দরকার নেই, পরীক্ষা দেওয়ার দরকার নেই, ফলে সে রেজিস্ট্রেশন করুক বা আপনার ফর্ম ফিল আপ করুক, সে পরীক্ষায় অংশগ্রহণ করে নাই। শিক্ষার হার বাড়ানোর পাশাপাশি পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যা কমে যাওয়ার প্রবণতা রোধে শিক্ষার ব্যয় কমানোর পরামর্শ তাদের। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। আজ থেকে 500 টাকায় 5-এর বদলে 10 MBPS গতির ইন্টারনেট পাবেন ব্রডব্যান্ড গ্রাহকরা। একই টাকায় খুব শিগগিরই 20 MBPS গতির সেবা দেওয়া হবে বলে জানিয়েছেন ISPAB-র সভাপতি ইমদাদুল হক। সকালে বিটিআরসিতে আয়োজিত সেমিনারে এ কথা জানান তিনি। সেমিনারে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, ভবিষ্যতে ইন্টারনেট শাটডাউন ঠেকাতে বন্ধ করা হবে সব আইনি ফাঁকফোকর। বিনোদন, পড়াশোনা থেকে শুরু করে কেনাকাটা সহ দৈনন্দিন বিভিন্ন কাজে 6,800 জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহার করছে দেশের 13 কোটি ইন্টারনেট গ্রাহক। এর মধ্যে 2,700 জিবিপিএস ব্যান্ডউইথের যোগান দেয় বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি, যার ব্যান্ডউইথের মূল্য সম্প্রতি 10% কমিয়েছে সরকার। এমন প্রেক্ষাপটে শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসিতে টিআরএনবি আয়োজিত সেমিনারে গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের দাম না কমালেও 500 টাকায় বাড়তি ব্যান্ডউইথ সরবরাহের ঘোষণা দেন ISPAB-র সভাপতি। বলেন, শিগগিরই সর্বনিম্ন 20 MBPS গতির সেবা পাবেন 1,40,00,000 ব্রডব্যান্ড গ্রাহক। আজ থেকেই 10 MBPS পাবেন। বিটিআরসি এবং মন্ত্রণালয়ের সহায়তা দরকার। সেই সহায়তাটুকু পেলে আমি মনে করি খুব সহজে আমরা 20 MBPS সেই 500 টাকায় আমরা দিতে সক্ষম হব। এ সময় ব্যান্ডউইথ সঞ্চালন খরচ 5 টাকায় নামিয়ে আনা ও অ্যাক্টিভ শেয়ারিং এর সুযোগ দেওয়ার দাবি জানান ব্রডব্যান্ড সেবাদাতারা। ব্যান্ডউইথ সঞ্চালন খরচ কমানোর আশ্বাস দেন বেসরকারি ফাইবার প্রতিষ্ঠানের এই শীর্ষকর্তা। 10,000 টাকার ট্রান্সমিশন কস্ট 40 টাকায় চলে আসছে। যদি এই জায়গায় আসতে পারে 5 টাকায় আসতে পারবে, খুব বেশি ডিফারেন্স না। কিন্তু সেমিনারে বাংলাদেশে ইন্টারনেট সেবার মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। জানান, ইন্টারনেট শাটডাউন ঠেকাতে বন্ধ করে দেওয়া হবে সব ফাঁকফোকর। টেলিকমিউনিকেশন অ্যাক্ট 2001-কে স্ক্র্যাপ করে সেটাকে সম্পূর্ণভাবে রিভিজিট করব। সেখানে ইন্টারনেট
বন্ধ করার সব ধরনের মেকানিজম কলাকানুন বন্ধ করে দিব। এ সময় সাইবার সুরক্ষা অধ্যাদেশে ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে বলেও জানান ফয়েজ আহমদ তৈয়ব। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বায়ু দূষণ কমাতে একটি নির্দিষ্ট এলাকায় একদিনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালালো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সকালে যাত্রাবাড়িতে অভিযানে অংশ নেন প্রায় ৬০০ পরিচ্ছন্ন কর্মী। এ সময় ডিএসসিসি কর্তৃপক্ষ জানায়, বর্ষায় জলাবদ্ধতা নিরসনে শিগগিরই খাল নালা পরিষ্কারে অভিযান শুরু হবে। কোটি মানুষের ঢাকা এখন জনসংখ্যায় ভারাক্রান্ত। যত আবর্জনা আর যানবাহনের ধোঁয়ায় দূষিত বায়ু শহরের তালিকায় শীর্ষ 10-এ অবস্থানও যেন নিয়মিত ঘটনা। এ অবস্থায় কয়েক ঘন্টার জন্য একটি নির্দিষ্ট এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে দক্ষিণ সিটি কর্পোরেশন। সকালে যাত্রাবাড়ি থেকে সাইনবোর্ড এবং কাজলা হয়ে স্টাফ কোয়ার্টার পর্যন্ত 10 কিলোমিটার মহাসড়কে পরিচ্ছন্নতা কাজে অংশ নেন প্রায় ৬০০ কর্মী। তবে এমন কার্যক্রম লোক দেখানো না করে নিয়মিত পরিচালনার দাবি এলাকাবাসীর। আমরা যে টাকাটা দিলাম 6 বছরের, ওই 1 টাকা তো করে রাস্তার ভিতরে। এত অপরিষ্কার ওয়ার্ড মনে হয় ঢাকা ছাড়া আর কোথাও নাই। এরকম থাকলে আলহামদুলিল্লাহ সবাই খুশি। রাজধানীর মহাসড়কগুলো রোডস অ্যান্ড হাইওয়ের আওতায় থাকলেও জনবল সংকটে এতদিন পরিচ্ছন্নতায় কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে তাই স্বীকার করল দফতরটি। ডিএনসিসি কর্তৃপক্ষ বলছে, পরিচ্ছন্নতার কাজ তাদের আওতায় না থাকলেও জনস্বার্থেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এই অংশটুকু আমাদের পরিষ্কার কার্যক্রম আমরা চলমান রাখি, কিন্তু সেটা সিটি কর্পোরেশনের মান সেভাবে আমরা করতে পারি না। দুই পাশে আমাদের জায়গা, শুধু এই রাস্তাটা মাঝে রোড অ্যান্ড হাইওয়েজের কাজে এই রাস্তা যদি ময়লা আবর্জনা থাকে এটা দেখতে আসলেই দৃষ্টিকটু, এবং সেটা সিটি কর্পোরেশন হিসেবে আমরা এর দায় এড়াতে পারি না। এ কারণে এই রাস্তার নিয়ন্ত্রণ আমরা নেওয়ার জন্য আমরা তাদেরকে চিঠি দেব। এদিকে বর্ষা মৌসুম শুরুর আগেই রাজধানীর জলাবদ্ধতা হ্রাস ও এডিসের বিস্তার ঠেকাতে খাল নালা পরিষ্কার অভিযানে নামবে ডিএসসিসি, যা শুরু হবে আগামী 23 এপ্রিল থেকে। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। চলতি অর্থ বছরের 9 মাস পার হলেও মোটের ওপর বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির বাস্তবায়ন হয়েছে মাত্র 37%। এর মধ্যে বরাদ্দের মাত্র 2.25% ব্যয় করতে পেরেছে স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ। আর কোনো অর্থই ব্যয় করেনি দুদক। তবে বরাদ্দের 80% অর্থ ফুরিয়ে এডিপি বাস্তবায়নে সবচেয়ে এগিয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। অর্থনীতিবিদরা বলছেন, প্রকল্প বাস্তবায়নের ধীরগতি নেতিবাচক প্রভাব ফেলবে বিনিয়োগ ও কর্মসংস্থানে। অর্থনৈতিক ও রাজনৈতিক নানা সংস্কারে যখন ব্যস্ত সারা দেশ, তখন বেশ খানিকটা ধীরে চলনীতিতে চলছে চলতি অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির বাস্তবায়ন। বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ IMEDর সর্বশেষ মাসিক প্রতিবেদন, মার্চ পর্যন্ত চলতি অর্থ বছরের প্রথম 9 মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে 36.65%। এই হার করোনাকালীন বিশেষ সময়ের চেয়েও কম। এ সময় সবচেয়ে বেশি বাস্তবায়ন হয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে। 9 মাসেই বরাদ্দের প্রায় 80% খরচ করেছে এই বিভাগ। এদিকে 9 মাসেও বরাদ্দের 1 টাকাও খরচ না করে নজির গড়েছে দুর্নীতি দমন কমিশন। প্রকল্প বাস্তবায়নে দুর্দশার চিত্র স্পষ্ট স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে। বরাদ্দের মাত্র 2.29% ব্যয় হয়েছে এখানে। অর্থনীতিবিদরা বলছেন, প্রকল্পগুলোকে দুর্নীতি, স্বজনপ্রীতি ও রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতেই বাস্তবায়নে দেখা দিয়েছে এমন বেহাল দশা। অর্থের অপচয়, দুর্নীতি এবং অর্থ পাচার, তো সেই বিষয়গুলো কঠোরভাবে বন্ধ করা হবে। তো এই কারণেই আসলে এই যে প্রকল্প বাস্তবায়নের ধীরগতি। বরাবরের মতো বছরের শেষ সময়ে এসেও এবার বাস্তবায়নে গতি বাড়বে না বলেও মনে করেন তারা, যদিও এর নেতিবাচক প্রভাব পড়বে বেসরকারি বিনিয়োগে ও কর্মসংস্থান সৃষ্টিতে। এডিপি বাস্তবায়ন করলে সেক্ষেত্রে কিন্তু অনেক কর্মসংস্থান হয় এবং যে অবকাঠামোগুলো তৈরি হয় সেটা কিন্তু প্রাইভেট সেক্টর সাপ্লাই করবে না। প্রত্যেকটা জায়গায় কিন্তু সরকারি আসলে সাপ্লাই দেবে। তো এই যে একটা বড় ক্যাপিটাল গুডের সাপ্লাই দেওয়া, তো সেটা যদি সীমিত হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বেসরকারি যে বিনিয়োগ সেটাও কিন্তু অনেকটাই সীমিত হবে। চলতি অর্থ বছরে 1463টি প্রকল্প বাস্তবায়নে মূল এডিপিতে বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় 2,26,165 কোটি টাকা। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে নারী বিষয়ক সংস্কার কমিশন। এ নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে যমুনার সামনে ব্রিফিং চলছে। সরাসরি চলে যাচ্ছি সেখানে। চায়নার রাজধানী বেজিংয়ে 1995 সালে তখন নাজমা আপার নেতৃত্বেই কিন্তু পুরো বেসরকারি ডেলিগেশনটা
ওখানে কাজ করেছেন। তারপরে মনে করতে চাই অর্থনীতিবিদ সালমা খান, যিনি প্ল্যানিং কমিশনে যতদিন ছিলেন, প্ল্যানিং কমিশনে উনি অনেকগুলো গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার চেষ্টা করেছেন, কতগুলো সফল হয়েছেন, কতগুলো হতে পারেননি, কিন্তু উনি সবসময় যোগাযোগ রেখেছে যে নারী আন্দোলন কি চায়, আমি সেটা ঢুকাতে পারি কি না, মানে টিএপিপির ফরম্যাট থেকে শুরু করে অনেক কিছুতে ওনার অবদান রয়েছে। আমরা সম্প্রতি হারিয়েছি অ্যাডভোকেট সিগমা হুদাকে, তাকেও মনে করতে চাই, কারণ আমাদের বিভিন্ন ক্রান্তি লগ্নে আমরা ওনাকে পাশে পেয়েছি। অনেক আইনজীবী যখন আমাদেরকে সাহায্য করতে ভয় পেয়েছে, বা হ্যাঁ ভয় পেয়েছেই বলতে হবে, মনে করেছে আমাদেরকে সাহায্য করে কি না কি মুশকিলে ওনারা পড়ে যায়, তখন সিগমা এগিয়ে এসেছিল এবং সিগমাকে আমরা স্মরণ করি। আরও স্মরণ করি, আপনারা জানেন বাংলাদেশের বৃহত্তম নারী সংগঠন বাংলাদেশ মহিলা পরিষদ। বাংলাদেশ মহিলা পরিষদেরকে আমরা বড় বোনের মতোই দেখি। আমরা বিশেষ করে আয়েশা আপার কথা বলতে চাই, আয়েশা খানম, উনি বাংলাদেশ মহিলা পরিষদের অনেক দিনের সম্পাদক ছিলেন, পরে সভানেত্রীও ছিলেন। এবং সর্বশেষ কিন্তু কোনো অংশেই কম না, আমরা মনে করতে চাই আমাদের ছোট বোন নাসরিন হককে, যিনি 2006 সালে একটা দুর্ঘটনা কি দুর্ঘটনা না সেটা কোনো দিনই নিষ্পত্তি হয় নাই, উনি ওনার অফিসের গাড়ি দ্বারা পিষ্ট হয়ে মারা গেছিলেন। এটা আমাদের কমিশনের কাজটা যখন আমরা শুরু করি, আমরা একটা মূল প্রতিপাদ্য বেছে নিয়েছিলাম, সেটা ছিল যে সর্বক্ষেত্রে সর্বস্তরে নারীর প্রতি বৈষম্য বিলুপ্তি চাই এবং নারী পুরুষের সমতা অর্জনের লক্ষ্যে কি কি পদক্ষেপ নেওয়া যায় সেগুলোকে চিহ্নিত করা। এটাই আমাদের মোটামুটি প্রতিবেদনের মূল বিষয়বস্তু। কিন্তু আমরা এটাও জানি যে নারীর বিষয়টা কোনো একটা খাতে সীমাবদ্ধ না, এবং এটা একটা বহুবিধ খাতের মধ্যেই নারীর বিষয়টা আছে। সেই জন্য আমরা ওইভাবে ভাগ করে নিয়েছি। এখানে আমাদের 15টা বিষয় নিয়ে 15টা খাতে নারীর অবস্থা কি, অবস্থান কি এবং কোথায় ঘাটতি আছে নীতিতে, কর্মসূচিতে, পরিকল্পনায় বা প্রতিষ্ঠানে, সেগুলো দেখার চেষ্টা করেছি এবং সেইভাবে এটা সাজানো হয়েছে। সরাসরি যুক্ত ছিলাম ফরেন সার্ভিস একাডেমিতে। বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট সিরিজের খবর। 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি দুই দল। 2025-27 টেস্ট সাইকেল শুরু করার আগে এই সিরিজ থেকে নতুন ধাঁচের ক্রিকেট খেলতে চান টাইগাররা। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টপ অর্ডার ব্যাটসম্যানদের দিলেন বড় ইনিংস খেলার তাগিদ। উইকেট নিয়েও সন্তুষ্ট বাংলার ক্যাপ্টেন। বিরূপ আবহাওয়াতেও খেলতে চান ইতিবাচক ক্রিকেট। অন্যদিকে জয়ে সিরিজ শুরু করার লক্ষ্য জিম্বাবুয়ের। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু সকাল 10টায়। দিগেন সিংহের ক্যামেরায় অপু বণিকের ম্যাচ প্রিভিউ। গেল কয়েকদিন ধরেই মুখ গুমরা সিলেটের আকাশ আবারও হেসেছে। দীর্ঘ নীরবতা ভেঙে হয়তো প্রকৃতিও অপেক্ষায় লাক্কারতুরা টেস্টের। ম্যাচের আগের দিন সকাল সকাল বাংলাদেশের অনুশীলন। নানা কারণেই আলোচনায় শেভরনস টাইগার টেস্ট সিরিজ। 2025-27 টেস্ট সাইকেল শুরু করার আগে মুখ্যম প্রস্তুতির শেষ সুযোগ। 2.5 দশক ধরে টেস্ট খেলা একটা দলের অধিনায়ককে সংবাদ সম্মেলনে এসে এখনো প্রশ্ন শুনতে হয় টেস্ট কালচার নিয়ে। টাইগার কাপ্তান শান্ত এই ইস্যুতেই হতাশ, তবে এবার তিনি লিখতে চান ভিন্ন গল্প। ইতিবাচক পরিবর্তনের শুরুটা করতে চান এই সিরিজ থেকেই। যেহেতু আমাদের গত 20-22 বছরের টেস্ট ক্রিকেট একই রকম ছিল, খুব বেশি উন্নতি হয়নি, সো এই জায়গাটাতে নিশ্চয়ই আমাদের কোনো কিছু পরিবর্তনের দরকার আছে। এখানে কোনো সেফ ক্রিকেট আসলে খেলার ইচ্ছা আমাদের কারোরই নাই। সো আমি যেটা একটু আগে বললাম যে নতুন কিছু আসলে আমরা চেষ্টা করব। ম্যাচে যখন নাহিদ বল করবে আর অপোনেন্ট যখন ব্যাটিং করবে, তখন আপনি তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখলে বুঝতে পারবেন যে নাহিদ রানা কত জোরে আসলে বল করে এবং হাউ এক্সট্রাঅর্ডিনারি হি ইজ। অন্যদিকে সিলেটের এই মাঠ অতিথিদের জন্য লাকি ভেন্যু। গেল এক যুগে বাংলাদেশের বিপক্ষে যে একমাত্র টেস্ট জিতেছে জিম্বাবুয়ে, তা এই মাঠেই। বাংলাদেশ
বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ মানছে, তারাও তবে আস্থা রাখছে নিজ সামর্থ্যে। টেস্টে আমাদের সময়টা ভালো যাচ্ছে না, তবে সামনে আমাদের প্রচুর ম্যাচ রয়েছে। এখানে যে দলটা এসেছে তারা বয়সে তরুণ, যাদের কয়েকজনের বাংলাদেশে খেলার অভিজ্ঞতা আছে। এখানে আসার আগে অনেকটা প্রস্তুতি নিয়েছি আমরা। আশা করছি দারুণ একটা সিরিজই হবে। টেস্টে দু দলের আগের 18 সাক্ষাতে বাংলাদেশের 8 জয়ের বিপরীতে 7 ম্যাচ জিতেছে জিম্বাবুয়ে। বাকি 3 ম্যাচ হয়েছে ড্র। ট্রফি উন্মোচনের সময় দুই অধিনায়কের হাসিমুখী বলে দেয় কতটা বারুদের ঠাসা টেস্ট ম্যাচ দেখতে যাচ্ছে ক্রিকেট প্রেমীরা। সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে অপু বণিক, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। যুক্তরাষ্ট্র, চীন বা ভারত নয়, জনগণই নির্ধারণ করবে বাংলাদেশের ভবিষ্যৎ, বললেন মির্জা ফখরুল। জনগণকে নিয়ে চাঁদাবাজদের রুখে দেওয়ার হুঁশিয়ারি জামায়াতের। সংবিধানের মূলনীতি প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন এনসিপির, সংশোধনে গণভোট। মন্ত্রিপরিষদ শাসিত সরকারের প্রস্তাব, জাতীয় সনদ তৈরির কাজ করছে ঐকমত্য কমিশন। এবং প্রায় 14 ঘন্টা উৎকণ্ঠার পর সন্তানের নিথর দেহ পেলেন মা বাবা। চট্টগ্রামে খালে পড়ে নিখোঁজ শিশুর লাশ 5 কিলোমিটার দূর থেকে উদ্ধার, এলাকা জুড়ে শোকের মাতম। এ ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।